হয়েছে? ওকে, লাইভে জয়েন করছে কেউ? এখনো করে নাই। এভরিওয়ান মেনশন করা যায়, ও হাইলাইট করা যায়। জয়েন করুক করতেছে। তোমরা যারা অলরেডি জয়েন করছো তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের পূর্ববর্তী যে লাইভটা ছিল ওই লাইভটা অফ হয়ে গিয়েছিল, সো আমরা আবার শুরু করছি। তো তোমরা যারা জয়েন করছো তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা আবার শুরু করব কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, 6 জন, নাইস। ওকে, 10 জন হলে আমরা শুরু করব কথা বলা। তোমরা যারা অলরেডি জয়েন্ট হয়েছো তোমরা কমেন্ট করো, প্লাস হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। তোমরা যেহেতু 24 ব্যাচের স্টুডেন্ট, সো পূর্ববর্তী লাইভেও আমরা কোনো কথাবার্তা বলেছিলাম যে তোমাদের জন্য আমরা অ্যাডমিশন কোর্স নিয়ে এসেছি। তো এই লাইভটা শুরু হবে বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য একটা জেনারেল গাইডলাইন দিয়ে, যে তোমাদের এখন এই মুহূর্তে কি করা উচিত। হ্যাঁ, আচ্ছা, অনেকে জয়েন দিয়ে দিয়েছো, তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, তোমাদের যারা সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তোমাদের এখন সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের একটা মেন্টাল প্রিপারেশন। হ্যাঁ, তো দেশে অনেক সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, তো তোমাদের পড়াশোনা থেকে একটা বড় ধরনের গ্যাপ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো ক্রিয়েট হওয়ার জন্য তোমাদের কিন্তু একটা ব্যাকল্যাশ খেতে হয়েছে, তোমরা সহজে টেবিলের সাথে তোমরা অ্যাটাচড হতে পারছো না। তো এই জন্য তোমাদের সর্বপ্রথম একটা কানেকশন বিল্ড করতে হবে পড়াশোনার সাথে। তো এই জন্য তোমাদের জন্য আমরা কোর্স নিয়ে এসেছি, সি ইউনিট অ্যাডমিশন কোর্স। যারা হচ্ছে সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সি ইউনিট অ্যাডমিশন কোর্স, আর যারা আইবিএ বা বিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা হচ্ছে আইবি অ্যাডমিশন কোর্স। হ্যাঁ, তো নর্মালি কমার্সের স্টুডেন্ট যারা আছি, যারা সি ইউনিট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছি, আমরা মূলত দুই টাইপের প্রিপারেশন নিয়ে থাকি। একটা হচ্ছে সি ইউনিট অ্যাডমিশন কোর্স, আর একটা হচ্ছে আইবি এবং বিউপি কোর্স। হ্যাঁ, তো এই কোর্সের মূলত তোমার ইংলিশ, ম্যাথ এই দুইটা আমাদের এক্সট্রা করে পড়তে হয়। ইংলিশ ম্যাথটা আমাদের এক্সট্রা করে এখানে ফোকাস দিতে হয়। আইবিএ, বিউপি বা জেইউ আইবিএ, হ্যাঁ, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, বা জেইউ তোমার ইউনিট এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, বা এই ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ইংলিশ ম্যাথটা আলাদা করে ফোকাসে আনতে হয়। আর নর্মালি আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, গ্রুপ সাবজেক্টগুলো মূলত তোমার সি ইউনিট অ্যাডমিশন কোর্সে থাকে। আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স এগুলো হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট। তো গ্রুপ সাবজেক্টগুলোর প্রিপারেশন নিয়ে মূলত আমরা সি ইউনিট অ্যাডমিশন কোর্সের প্রিপারেশনটা নিই। হ্যাঁ, তো এই দুইটা কোর্স সম্পর্কে আমরা বলবো, তবে তোমাদের অ্যাকচুয়ালি এখন কি করা উচিত সেটা আমি বলি। তো তোমাদের হাতে ধরো 4 মাস সময় আছে। তো 4 মাসের মধ্যে প্রথম 2 মাস তোমাদের নিজেকে গুছাতে হবে, আগে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমি এই 2 মাসে আমি আগে 50% লেকচার কমপ্লিট করে ফেলবো। আমাদের যে কোর্সের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো 50% লেকচার আমার কমপ্লিট করব। তো একটা কথা প্রচলিত আছে যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু অ্যাডমিশনের টাইমে কথাটা খাটে না। অ্যাডমিশনে হচ্ছে ফাস্ট অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অর্থাৎ যে সবার আগে পড়াশোনা শুরু করবে ও কিন্তু সবার আগে তার উইকনেসটা আইডেন্টিফাই করতে পারবে। যে ছেলেটা সবার আগে একটা কোশ্চেন ব্যাংক কিনবে, কোশ্চেন ব্যাংক কিনে কোশ্চেন ব্যাংকটা সলভ করবে, ও অবশ্যই ওর উইকনেসগুলো আইডেন্টিফাই করতে পারবে যে কোন কোন টপিকে উইকনেস আছে।
তোর সেই উইকনেসগুলোর উপর কিন্তু কাজ করতে থাকবে। হ্যাঁ, আর তুমি এদিকে শুরুই করতে পারো না যে তুমি কোন দিক দিয়ে শুরু করবা। হ্যাঁ, তো এই কমপ্লিকেশনে কিন্তু প্রত্যেকটা কমার্সের স্টুডেন্ট বা প্রত্যেকটা বিজনেসের স্টুডেন্ট পড়ে। তো নর্মালি স্টুডেন্টের প্রিপারেশন কিন্তু 3 ধাপে বাদ হয়ে যায়। হ্যাঁ, স্টুডেন্টরা ঝরে পড়ে 3 ধাপে। প্রথম ধাপ হচ্ছে প্রথমে তোমার এইচএসসি পরীক্ষা অনেকের খারাপ হয়। তো এইচএসসি পরীক্ষা খারাপ হয়, তো এই খারাপ হওয়ার পরে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। ডিমোটিভেটেড হয়ে যাওয়ার পরে সে প্রিপারেশন নাও ছেড়ে দেয় যে ধুর আমার তো এইচএসসি পরীক্ষা ভালোই হয়নি। এই একটা দল গেল। আর একটা দল ঠিক আছে পড়াশোনা শুরু করছে সবাই, কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ডিমোটিভেটেড হয়ে গেছে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সোসাইটির একটা প্রেশার থাকে, পিয়ার প্রেশার থাকে। তোমার যেই বন্ধুটা জিপিএ 5 পাইছে ওই বন্ধুটার একটা মেন্টালি তোমার থেকে কিন্তু আগায় আছে। হ্যাঁ, ওই বন্ধুটা কিন্তু কোনো মেন্টাল অবস্ট্রাকশন কাজ করতেছে না, তার এনভায়রনমেন্টটার মানে তার পক্ষে, তার ফ্যামিলি তার পক্ষে, তখন সবাই তাকে সাপোর্ট দিবে, কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না, তোমার এনভায়রনমেন্ট তোমার পক্ষে না। তো তোমার এই অবস্ট্রাকশনগুলো নিয়েই তোমার সামনের অ্যাডমিশন প্ল্যানটা করতে হবে। হ্যাঁ, তো এই গেল সেকেন্ড পর্যায়ে। থার্ড পর্যায়ে কোনটা? যখন দেখা যায় যে একটা টাইমে পড়তে পড়তে অনেক হিউজ পড়া জমে যায়। হ্যাঁ, পড়া জমে যাওয়া এটা আর একটা কমন সমস্যা, পড়া জমে যাওয়া। হ্যাঁ, তো এটা আর একটা কমন সমস্যা। তো আমি তোমাদেরকে একটা স্ট্যাট বলি। আমাদের সময় তোমার টোটাল কত মার্ক ছিল? 80 মার্ক ছিল জিপিএতে, যেখানে 50 মার্ক ছিল এইচএসসিতে আর 30 মার্ক ছিল এসএসসিতে। তো আমাদের সময় কিন্তু জিপিএ একটা বিগ ফ্যাক্টর প্লে করতো। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট অ্যাডমিশন করছে, কিন্তু এখন কিন্তু জিপিএর মার্ক অনেক কম, মাত্র 20 মার্ক। হ্যাঁ, তাও আমাদের সময়ও 80 মার্কস থাকা সত্ত্বেও অনেকে দুইটাতে জিপিএ 5 মিস করেও, ইভেন আমার ডিপার্টমেন্টে এমন অনেক স্টুডেন্ট আছে যারা দুইটাতে জিপিএ 5 মিস করেও স্টিল আমার ডিপার্টমেন্টে আমার থেকে আরো বেশি ভালো র্যাঙ্কিং নিয়ে তারা পড়তেছে। এই এক্সাম্পলও আছে। হ্যাঁ, সো এক্সাম্পল অনেক আছে, তোমাকে খুঁজে নিতে হবে যে তোমার কোন এক্সাম্পলটা ফলো করতে হবে। চুজ ইওর আইডল ওয়াইজলি, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তুমি যদি একজন এভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি দেখো যে ওই যে ফার্স্ট হয়েছে সে 22টা কোচিং করছে, আমিও 22টা কোচিং করব, করে ফার্স্ট হয়ে যাব, তাহলে তুমি একটা বোকার স্বর্গে বাস করতেছো। 22টা কোচিং দিয়ে করছে, তারে দিয়ে সব কোচিং মনে করো কি প্রমোশন করাই নিচ্ছে। ঠিক আছে, তুমি এই ফাঁদে পা দিও না। তুমি তোমার ক্যালিবার বুঝো, তুমি তোমার যে যোগ্যতা, তোমার যে উইকনেস সেটাকে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করার পরে তুমি ডিসিশন নাও যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তোমার কতটুকু পড়া উচিত। তোমার এই অ্যাডমিশন টাইমটাতে মূলত তোমাকে মৌমাছি হওয়া লাগবে, তোমাকে মৌমাছি হওয়া লাগবে, তোমাকে লিটারেলি ফিল্টার করা লাগবে যে তুমি একটা জায়গা থেকে, কোর্সে সব কিছু ভালো নাও থাকতে পারে, অফলাইনে একটা বই সব কিছু ভালো নাও থাকতে পারে, তুমি ফিল্টার করো সব জায়গা থেকে, যে জায়গা থেকে যেটা বেটার সেটা তুমি কালেক্ট করো। হ্যাঁ, তো আমি তো সি ইউনিট অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছিলাম, আমিও তো এই স্টেজটা পার করছি, আমি তো জানি কোন কোন জায়গায় প্রবলেম। স্টুডেন্ট সি ইউনিট অ্যাডমিশন কোর্সটা একদিকে সহজ আর একদিকে কঠিন। সব থেকে সহজ প্রশ্ন হয় কিন্তু সি ইউনিট অ্যাডমিশনে ঢাবিতে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কোয়েশ্চেন ব্যাংকটা কিনে সলভ করো, দেখবা সব থেকে সহজ কোয়েশ্চেন হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট এক্সামটা। বাকি যতগুলা ব্যবসা শিক্ষা ইউনিটে তুমি পরীক্ষা দিবা প্রত্যেকটার কোয়েশ্চেন হার্ড হয়, জেইউ এর কোয়েশ্চেন আরো বেশি হার্ড হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা নর্মালি অ্যাডমিশন স্টুডেন্টরা যে যে জায়গায় প্রবলেম ফেস করে, ও আর একটা স্ক্যাম আছে, বড় স্ক্যাম আছে, সেটা হচ্ছে নর্মালি যে কোচিং সেন্টারগুলো অফলাইনের বা অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, তারা করে কি এমন এমন টপিক দিয়ে স্টার্ট করে যে টপিকটা মনে করো স্টুডেন্টরা মনে করো যেটা কখনো অ্যাডমিশনে আসেও না, কিন্তু স্টুডেন্টরা জানেও না। তো স্টুডেন্টরা যেহেতু জানে না, তো স্টুডেন্টরা যখন প্রথমে তোমার ফ্রি ক্লাস করতে যায় তো ওই টপিকগুলো পড়ায়, তো স্টুডেন্টরা তো একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে যে আরে এই টপিক তো আমরা জানি না, এই তথ্য তো আগে জানতাম না, তার মানে আমার এই কোচিংই করতে হবে। তো এটা একটা বিরাট স্ক্যাম। তোমার নর্মালি যে কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমাম এইচএসসির কোশ্চেন আসে, এইচএসসির কোশ্চেন আছে, ম্যাক্সিমাম এইচএসসি কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেন একটু ঘুরায় ফিরায় দেয়, একটু ক্রিটিক্যাল কোশ্চেন করে, এটাই আর কিছু না। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট এক্সামে যদি তুমি আটকাও, এই ক্রিটিক্যাল কোশ্চেনের জন্য তুমি আটকাবা। সেম কোশ্চেন করে একটু ঘুরায় ফিরায় করে, বেসিক থেকে করে। আমার কথা তুমি মিলাই নিও, কোশ্চেন ব্যাংক আজকে কিনে সলভ করো, দেখবা আমার কথার সাথে মিল পাচ্ছ। তো আমরা আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে মেইনলি বেসিক জিনিসগুলা, যে জিনিসগুলো আসে এবং যে জিনিসগুলোতে স্টুডেন্ট আটকায় যায়, এটা প্রোভাইড করার ট্রাই করছি। এবং তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস এক্সাম তো আছে, ম্যাটেরিয়ালসও আছে, তোমাদের জন্য কিন্তু ফ্রি মেন্টরশিপের আমরা ব্যবস্থা করেছি। অ্যাডমিশন টাইমে ফ্রি মেন্টরশিপ অনেক বড় একটা রোল প্লে করে। শুধু তোমার মানে পড়াশোনা করে হবে না, তোমার একজন মেন্টর অবশ্যই থাকা দরকার। আমাদের সময়ও ছিল, অফলাইন মেন্টর ছিল, অনলাইন মেন্টর ছিল। সো
তোমাদেরকে কখন কোন স্টেজে কোন প্রবলেম ফেস করছো এটা তোমাদেরকে অবশ্য যে সাকসেসফুল হয়েছে, যে ওই জায়গায় ছিল এবং যে এইসব প্রবলেম ফেস করছে তাদের থেকে শোনা উচিত, রাইট? তো ওভারঅল এই হচ্ছে আমাদের কমার্সের যে বেসিক যে প্রবলেমগুলো অ্যাডমিশনের, সবগুলো আমি একে একে বললাম। তো তোমাদের এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনে আমি অ্যান্সার দিব, তো তোমরা কোয়েশ্চেন করতে পারো। ওকে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। আর যারা আর্টসের স্টুডেন্ট আছো আর্টসের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর্টসের জন্য তোমাদের জন্য একটু পরে ওয়াজেদ শমিক ভাইয়া চলে আসবে। ওকে, আমি এখনো কোনো কোশ্চেন দেখছি না। আচ্ছা, তোমরা কোশ্চেন করতে থাকো। ওকে, তোমাদের এখনো কোনো কোশ্চেন পাচ্ছি না। তোমরা এত নির্জীব ব্যাচ কেন? তোমরা এত নির্জীব ব্যাচ কেন? 24 তোমরা এত নির্জীব ব্যাচ কেন? কোশ্চেন করো, কোশ্চেন কোথায়? তবে তোমরা কোশ্চেন করলে বলো আনাস ভাই কোথায়? ভাই আনাস ভাই নাই এখন কোম্পানিতে। আচ্ছা, 25 ব্যাচের ভালো। 25 ব্যাচে যারা জয়েন করছো করতে পারো, কারণ হচ্ছে তোমাদের সামনে অ্যাডমিশন তো তোমরাও দিবা, তো তোমাদেরও কাজে লাগবে ওভারঅল গাইডলাইনগুলো। হ্যাঁ, আচ্ছা, এই যে বলতে না বলতে আনাস ভাই কোথায়? আনাস ভাই আছে, আনাস ভাই আছে কিন্তু কোম্পানিতে আপাতত নাই। তো এখন ওয়াজেদ চলে আসবে। ওয়াজেদ হচ্ছে আর্টস রিলেটেড কোয়েশ্চেন যেগুলো তোমাদের আছে সেটার অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, সিইউতে কোয়েশ্চেন প্যাটার্ন কি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা? প্রিপারেশন কেমনে দিব? সিইউতে নর্মালি তোমার এমসিকিউ তোমার এক্সাম হয়, তো প্রিপারেশন তুমি একসাথে সি ইউনিটের নিলে ওইটারও প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। প্রিয় ছোট ভাইয়েরা আপুরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি পাও আমাকে একটু কমেন্টে জানাও যে এবং ভাইয়া কে কোথা থেকে আছো প্লিজ কমেন্ট করে জানাও। তো পোলাপান যেটা হয়েছিল, আমরা খুব জোশ নিয়ে আমাদের লাইভ শুরু করছিলাম, ওখানে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলছিলাম, ঠিক আছে, বাট প্র্যাকটিস মোটিভেশন সহ্য হলো না, ঠিক আছে, আমাদের কি বলে কারেন্ট চলে গেল স্টুডিওতে। এই লোকটাকে কেউ থামান ভাই, এই লোকটাকে কেউ থামান। মোটিভেশন দিচ্ছিলাম, কাকে থামাইতে বলছি বলতেছি না, বাট এই লোকটাকে কেউ থামান, ঠিক আছে। তো যার কারণে আর কি আমরা কি বলে যে লাইভটা আমাদের অফ হয়ে যায়, মোটিভেশনের জোসে। হ্যাঁ, লাইভটা অফ হয়ে যায়। এখন আমরা নতুন ভাবে আরেকটা লাইভে আসছি, ঠিক আছে। আগের লাইভটাতে ভালো পরিমাণে শেয়ার পড়ছিল, যদি কোনো শেয়ার নাই, আগে আমি আমার নিজের আইডি থেকে শেয়ার দিয়ে নিই, ঠিক আছে, তারপর আর কি তোমাদের সাথে আমি কথাবার্তা বলতেছি। ওকে ফাইন। সো প্র্যাকটিস অলরেডি তোমাদের সাথে মুগ্ধ ভাইয়া যথেষ্ট কথাবার্তা বলছে তোমাদের কমার্সের গাইডলাইন নিয়ে, যে তোমরা কি করবা না করবা, ঠিক আছে। আমি এবার যেটা করব, আমি হলো তোমাদের সাথে কথাবার্তা বলবো কি নিয়ে, এখন আমাদের আর্টসের ওভারঅল তোমার প্রিপারেশন নিয়ে, ঠিক আছে। সো আশা করা যায় এখন আমরা সেই জিনিসগুলোতে যাইতে পারবো। কোনো আমাদের আমার জন্য কোনো প্রশ্ন আছে ভাই? তোমার জন্য প্রশ্ন, আনাস ভাই কোথায়? আচ্ছা, আনাস ভাই হলো কি বলে বাংলাদেশে। বাংলাদেশে? আনাস ভাই বাংলাদেশে? আনাস ভাই ভারতে যায় নাই, আনাস ভাই বাংলাদেশে। আনাস ভাই বাংলাদেশে। আচ্ছা, শাহিন আলম বলছো? জি ভাই, আনাস ভাই বাংলাদেশে। আনাস ভাই বেঁচে আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আমরা চলে যাই আমাদের মেইন পার্টে। কলমটা দিয়ে। এরা নির্জীব অনেক ভাই, কোনো কোশ্চেনই নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, সো মোটামুটি দেখো আমাদের ফ্রি অ্যাডমিশন, আমি এর আগের পার্টটুকুতে যতটুকু বলছি যে আমাদের ফ্রি অ্যাডমিশনে আমরা গাইডলাইন এবার রাখতেছি, ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে জানাই দিছি। এখন যেই পার্টটুকুতে আমরা যাব, যে আমরা ও আর্টসের ওভারঅল যদি আমরা প্রিপারেশনের কথা বলি, ভাই নতুন কোনো স্লাইড, আমি একটা নতুন স্লাইড ওপেন করি। ওকে, ঠিক আছে। যে এবার আমরা কথা বলবো যে আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে, যে হোয়াট উইল বি আওয়ার স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্ট্র্যাটেজি কিসের জন্য? স্ট্র্যাটেজি হলো আমাদের অ্যাডমিশনের জন্য। সো আমাদের অ্যাডমিশন স্ট্র্যাটেজি, ঠিক আছে, আমাদের অ্যাডমিশন স্ট্র্যাটেজি, ঠিক আছে, অ্যাডমিশন স্ট্র্যাটেজি B/D ইউনিট, ঠিক আছে, মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য আমাদের কি স্ট্র্যাটেজি হবে। তো সবার আগে যদি আমরা একটু খেয়াল করি ভাইয়া পুরা, আমাদের সহজ কথা আমরা সবাই জানি যারা আমরা প্রিপারেশন নিচ্ছি, বি ইউনিটে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কারেন্টলি ডি ইউনিটটা নাই, কিন্তু সিইউতে আবার ডি ইউনিটটা আছে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে হলো কি এটা বি ইউনিট, আবার
রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু এটা আবার এ ইউনিট, ঠিক আছে। সো এক এক জায়গায় এক এক ইউনিটের নাম থাকে, মূলত আমাদের মানবিক আর বিভাগ পরিবর্তন বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এখানে যেমন আমাদের হিউম্যানিটিস বিভাগের পোলাপান বা মানবিক পোলাপান পরীক্ষা দেয়, পাশাপাশি সায়েন্স থেকে যারা বা কমার্স থেকে যারা সুইচ করতে চায় তারাও কিন্তু পরীক্ষা দিতে পারে। এখন আমাদের ওভারঅল যদি কথা বলি, সাবজেক্ট থাকে 3টা সবেমাত্র, সবার জন্য থাকে। প্রথমটা কি থাকে ভাইয়া? বাংলা, ঠিক আছে। দ্বিতীয়টা কি থাকে? ইংলিশ, ঠিক আছে। আর আরেকটা থাকে কি? জিকে, ঠিক আছে, বা জেনারেল নলেজ। এখন বাংলার ইংরেজি যে পার্টটা থাকে ভাইয়া, সেখানে আমরা মোটামুটি ফ্যামিলিয়ার সবাই, সায়েন্স আর্টস কমার্স সবাই যারা পরীক্ষা দিই আর কি আমরা 2টা ইউনিটে, কারণ আমরা এইচএসসি সিলেবাসে কিন্তু এইটা সব বিভাগের শিক্ষার্থীরাই পড়ি। বাংলা এবং ইংরেজি বিষয়টা আমাদের আবশ্যিক বিষয় এইচএসসিতে সব গ্রুপের স্টুডেন্টদের জন্য। তবে জিকে পার্টটাতে যারা দেখি আমরা, এটা আমাদের জন্য একটু নতুন, স্পেশালি যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, ঠিক আছে, বা যারা কমার্স থেকে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, তাদের জন্য তো একদমই নতুন, ঠিক আছে। আবার দেখা যায় যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দাও মানবিক বিভাগেই, তারাও দেখা যায় অনেক সময় জিকে বিষয়টাতে তোমরা কি করো, একটু তোমরা মানে নাম্বারটা কম তুলতে পারো, বা একটু মনে করো তোমরা একটু পেইন ফিল করো পড়াশোনা করতে গিয়ে। এখন যদি আমরা ওভারঅল দেখি যে নর্মালি একটা ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে বা অন্যান্য জায়গায় বিভাগ ইউনিটে কি কি যে জিনিস আসে জিকে থেকে, সেটা যদি আমরা কথাবার্তা বলি, তো জিকেকে আমি আমার মতো করে ভাগ করি মূলত 2টা পার্টে, ঠিক আছে। একটা হলো পার্মানেন্ট বা স্থায়ী, ঠিক আছে। আরেকটা হলো কি? অস্থায়ী, ঠিক আছে, যেটা হলো কি টেম্পোরারি, ঠিক আছে। পার্মানেন্ট আর টেম্পোরারি আমি 2টা ভাগে ভাগ করি। এখন এর মধ্যে কি পড়ে আর এর মধ্যে কি পড়ে? এখন দেখো, জিকের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ইতিহাস রিলেটেড, ঠিক আছে, ঐতিহাসিক বর্ণনা বলি বা ঘটনা বলি, ঠিক আছে, যে জিনিসগুলো আমাদের চেঞ্জ হয় না বা চেঞ্জ হওয়ার পসিবিলিটিস নাই। সম্রাট আকবর কত সালে জন্মগ্রহণ করছিল, এটা তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে না। বা কত সালে মারা গেছে, তাজমহল কত সালে তৈরি হয়েছে, ঠিক আছে, বা কে তৈরি করছে, এই ইনফরমেশন তো কখনো চেঞ্জ হবে না। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, এটা তো চেঞ্জ হবে না, ঠিক আছে না। আর অন্য জায়গায় টেম্পোরারি টপিকগুলো কি কি? মনে করো ধরো যে আমার এই 22-23 অর্থ বছরে বাজেট কত ছিল, সেটা তো 23-24 যে আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আদমশুমারি, ঠিক আছে, বা অন্যান্য জরিপ, তারপর সভা যেগুলো হয়, এই জিনিসগুলো কি আমাদের টেম্পোরারি, বা যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, সো কারেন্ট অ্যাফেয়ার্স হলো কি আমার চেঞ্জেবল জিনিসপত্র। সো আমরা নর্মালি স্টুডেন্টরা যখন জিকে পড়াশোনা করতে যাই, আমরা ভয় পাই কোথায় জানো? আমরা ভয় পাই এই পার্টে, ঠিক আছে, আমরা এই পার্টে ভয় পাই। এবং দেখা যায় যে যার কারণে আমরা অ্যাডমিশন সিজনে আসে বারবার দেখা যায় কি আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মেতে থাকি, এবং সাম্প্রতিক করতে করতে গিয়ে দেখা যায় যে আমরা পরীক্ষার আগের হলে ঢোকা পর্যন্ত আমরা সাম্প্রতিকের শীট পড়ি এবং এক্সামে গিয়ে মারা খাই। এবং আমাদের এই যে বেসিক প্রিপারেশন যেটা পার্মানেন্ট জিকে, ঠিক আছে, সেখানে কিন্তু দেখা যায় যে আমরা ফোকাস না দেওয়ার কারণে আমরা কিন্তু ভুল করি। অথচ আমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারবো টেম্পোরারি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু আমাদের পার্মানেন্ট টপিকগুলো থেকে কিন্তু প্রশ্নটা কিন্তু বেশি আসে। এর বাইরে আরও একটা পার্ট আছে জিকেতে, 3 নাম্বার পার্ট, যেটা হলো কি বেসিক জিকে বা মৌলিক জিকে, যেটাই তুমি বলো না কেন, ঠিক আছে, যেটা হলো আমাদের মানবিক বিভাগের কিছু বই আছে, যেমন হইলো ইতিহাস, ঠিক আছে, তারপর মনে করো তোমার এদিকে হইলো তোমার কি অর্থনীতি, তারপর মনে করো পৌরনীতি, ঠিক আছে। এই যে বিষয়গুলো মূলত ইতিহাস আর পৌরনীতি, বা তারপরও অর্থনীতি বলো, মাঝে মধ্যে যুক্তিবিদ্যা বলো, এই জায়গাগুলো থেকে কিন্তু আমার প্রশ্নগুলো চলে আসে, যেটা আমাদের এইচএসসির যে বইগুলো আছে সেখান থেকে ডিরেক্ট আসে, যেটাকে আমরা বেসিক জিকে বা মৌলিক জিকে বলতেছি। ওকে, সো মোটামুটি 3টা পার্ট থাকে জিকে অংশে। তো আমরা স্টুডেন্টরা দেখি কি ভুলটা করি কোথায়? আমরা ভুল করি যে আমরা শুধুমাত্র এই টেম্পোরারি পার্ট বা অস্থায়ী জিকে বা সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করতে গিয়ে আমাদের সমস্যাটা হয় কোথায়? আমরা এই যে বইয়ে থাকা আমাদের বেসিক জিকে সেটা আমরা পড়ি না, বা সেটা আমরা ভুলে যাই, আর আমরা পার্মানেন্ট জিকেগুলো আমরা কিন্তু স্কিপ করে যায়, যার কারণে আমাদের সমস্যাটা হয় এবং আমাদেরকে জিকে মুখস্থ করতে খুব বেশি বেগ পাইতে হয়। অথচ আমরা যদি এই পার্মানেন্ট জিকে পার্টটুকু আর এই বেসিক জিকে পার্টটুকু আগে পড়ে ফেলতে পারি, কারণ এগুলোর তো ইনফরমেশন চেঞ্জ হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সে এত সময় দিও না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা যাবে কিছুদিন পর পর জিনিসপত্র
চেঞ্জ হচ্ছে, নিউজগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই যে পার্মানেন্ট জিকের পার্টটুকু, বেসিক জিকের পার্টটুকু, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, যেমন অর্থনীতির জনককে, এটা কখনো চেঞ্জ হবে না। তারপর মনে করো পৌরনীতির জনককে, এটা তো চেঞ্জ হবে না। সো এই যে বেসিক পার্টগুলো আছে, এগুলোতে আমরা যদি ফোকাস করি, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করি, তাহলে কম পড়েও জিকেতে ভালো নম্বর তোলা পসিবল। আচ্ছা, এবার আমরা কথা বলবো কি, বাংলা নিয়ে কথা বলি। ঠিক আছে, বাংলা আমার মাতৃভাষা, বাংলা নিয়ে কথাবার্তা বলি। যারা মোটামুটি এইচএসসিতে একটু পড়াশোনা করছো, তাদের এই বাংলা পার্টের এমসিকিউতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন বাংলায় মনে করো বাংলা ফার্স্ট পেপার যা আছে, ঠিক আছে, বাংলা ফার্স্ট পেপার যা আছে, এটা কমপ্লিটলি আসবে কই থেকে, তোমার পাঠ্যপুস্তক, যে তোমার সাহিত্য পাঠ বইটা আছে, তোমার বেসিক গদ্য পদ্য। ঠিক আছে, অনেকে আবার নাটক উপন্যাস পড়ে টাইম নষ্ট করো, বাট তুমি যদি বিগত বছর প্রশ্ন দেখো, নাটক উপন্যাস থেকে হার্ডলি একটা প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, সো বেসিক ফোকাস থাকবে গদ্য এবং পদ্য অংশে, যেখান থেকে আপনারা কি করতে পারবা, তোমরা যেখান থেকে আর কি ফার্স্ট পেপার থেকে যে কয়টা প্রশ্ন আসবে, ডিরেক্ট 6 থেকে 7টা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি যদি হয় আসবে কিন্তু বাংলা প্রথম পত্র বই থেকে, যেটা কিন্তু ইজিলি তোলা পসিবল। আর যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি, দ্বিতীয় পত্রে আমাদের পুরানা সিলেবাসের 9-10-এর ব্যাকরণ বই, পাশাপাশি আমাদের এই ইন্টারমিডিয়েট যে টপিকগুলো আছে, সিলেবাসগুলো আছে, সেটা ফলো করলে কিন্তু বাকি 7-8 মার্ক কিন্তু তোলা কিন্তু খুব ইজিলি কিন্তু পসিবল। সো বাংলা প্রিপারেশনটা কিন্তু খুবই ইজিলি নেওয়া যায়, আর জিকে প্রিপারেশনটা খুব স্ট্র্যাটেজিক্যালি নেওয়া যায়। তবে সমস্যার জায়গাটা হলো মানবিক বিভাগের শিক্ষার্থীরা সব থেকে বেশি পরিমাণে মারা খায় কোথায়, এবং যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে 90%-এর বেশি স্টুডেন্ট ফেল করে, সেটা একমাত্র ভয়ের জিনিস হলো কি, আমাদের ইংলিশ। ঠিক আছে, ইংরেজরা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি করতে পারে নাই, আমাদেরকে ইংরেজি শেখাইতে পারে নাই, উল্টা আমাদের মনে একটা ভয় ঢুকাই দিয়ে গেছে, যার কারণে আমরা দেখা যায় কি স্বভাবত ছোটবেলা থেকেই দেখা যায় কি আমরা ইংরেজিকে জমের মতো ভয় পাই। আচ্ছা, এখন ইংরেজির প্রিপারেশনটা কি হবে নিউ ভাইয়া, যখন আমরা খেয়াল রাখবো আমরা প্রিপারেশন নিচ্ছি বি ইউনিটের, ঠিক আছে, মানবিক ইউনিটের, সেক্ষেত্রে আমাদের সবার এবং ফার্স্ট মোস্ট যে আমাদের দায়িত্ব, সেটা কি হবে, আমাদের টেক্সট বুকের উপর একটা ভালো দখল থাকতে লাগবে। ঠিক আছে, সো তোমরা যেখানেই থাকো না, যেখানেই পড়ো না কেন ভাইয়ারা, টেক্সট বুকের উপর ভিত্তি করে তুমি যদি তোমার গ্রামাটিক্যাল পার্টগুলো পড়ো, পাশাপাশি সেখানকার যে মুখস্থ পার্টগুলো আছে সেটা যদি দেখো, সিনোনিম অ্যান্টোনিম পার্টগুলো যদি দেখো, এবং ওভারঅল যে প্যাসেজগুলো আছে সেগুলো যদি অ্যানালাইসিস করো, সেটা শুধুমাত্র তোমার এমসিকিউ পার্টে কাজে দেবে তা কিন্তু না, তোমার যে রিটেন পার্টটুকু আছে, কারণ আমরা জানি ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ না, ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়, এমসিকিউ প্লাস রিটেন দুইটা পার্ট আছে। ঠিক আছে, সো অনেকে দেখা যায় এমসিকিউ পার্টে ভালো করে কিন্তু রিটেনে যায় ফেল করে চলে আসে বা মারা খেয়ে চলে আসে। সো এই জন্য টেক্সট বুকের উপর ফোকাসটা থাকলে আমার কিন্তু রিটেন অংশে ভালো করা খুবই ইজিয়ার হয়ে যাবে। কারণ আমরা এ যাবৎকালে যে কয়টা ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে 2019 সালের পর থেকে, যেখানে রিটেন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি টেক্সট বুক থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন কিন্তু আসছে। সো এই ক্ষেত্রে টেক্সট বুকের গুরুত্ব অপরিসীম। যে ইংলিশ ফর টুডে বইটাকে তোমরা বাসায় পড়ার টেবিলের এক কোনায় ধুলায় ফেলে রাখো, কোনোদিন হাত দিয়েও নেড়ে দেখো না, তার যে কত মাহাত্ম সেটা তুমি কিন্তু এই অ্যাডমিশন টেস্টে যখন যাবা, ওভারঅল অ্যাডমিশন জার্নিতে যখন যাবা, তখন কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবা। 2 নাম্বার আসে তাহলে কি, গ্রামাটিক্যাল পার্ট। সো গ্রামার হলো এমন একটা জিনিস যেটা তুমি কিন্তু সেই ক্লাস 1-2 থেকে পড়া শুরু করছো টেন্স দিয়ে, ঠিক আছে, সেটা তুমি কিন্তু এই যে এইচএসসিতে পড়ছো, এখন তো তুমি এইচএসসি লেভেলে আসো না, তারপর যখন আবার চান্স পাবা ভাই ভার্সিটিতে উঠবা, উঠে যখন তারপর তুমি গ্রাজুয়েশন শেষ করবা, চাকরি পরীক্ষায় যাবা, সেই সময় পর্যন্ত কিন্তু তোমার কাজে লাগবে। ঠিক আছে, সো গ্রামার কিন্তু নতুন কোনো কিছু না, গ্রামারের তো নতুন করে কোনো রুল তৈরি হয় না, কোনো অ্যাপ্লিকেশন তৈরি হয় না। গ্রামারটা কিন্তু এই ছোটবেলাও যা পড়ছো, বড়বেলাও তা পড়ছো, হয়তো একটু বিশদে বিস্তারিত হয়ে পড়ছো। এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো গ্রামার অংশে ভালো করার জন্য একটাই মাত্র ওয়ে ভাইয়া, সেটা কি প্র্যাকটিস করা। কি প্র্যাকটিস করব ভাই, বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, বিগত বছরের পিএসসি বিভিন্ন এক্সামের প্রশ্ন, ব্যাংক জবের প্রশ্ন, ঠিক আছে, পাশাপাশি সেটা বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ ব্যাংকেরও প্রশ্ন, ঠিক আছে, বিবি লিখে রাখলাম বাংলাদেশ ব্যাংক, এবং তার পাশাপাশি কি অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ভার্সিটি, অন্যান্য যে ভার্সিটিগুলো আছে তার প্রশ্ন। তুমি যদি বিলিভ করো কিচ্ছু না, তুমি যদি গ্রামার নাও ছুঁয়ে দেখো, শুধু বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, কিংবা এগুলো যদি ভালো মতো আয়ত্তে আনতে পারো, তোমার ঢাকা ইউনিভার্সিটি কেন যে কোনো জায়গায় তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দাও, তোমার কোথাও কিন্তু ইংলিশ গ্রামার ভুল হবে না। এবং সব থেকে মজাদার জিনিস কি তুমি দেখবা যে এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে,
এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায়। তুমি বিগত বছরের এই সবগুলো প্রশ্ন ব্যাংক করে যাও, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা, আল্লাহ, এটা তো আমি বইয়ের মধ্যে দেখেছি, ঠিক আছে। সো এই জিনিসটা হওয়ার পসিবিলিটি কিন্তু খুব খুব বেশি। সো মোটামুটি তুমি যদি এই স্ট্র্যাটেজি নিয়ে তুমি যদি আগাও বাংলা, ইংরেজি এবং জিকেতে, তোমার কিন্তু বি ইউনিট বলো, ডি ইউনিট বলো, এ ইউনিট বলো, অর্থাৎ বিভাগ পরিবর্তন এবং মানবিক যে ইউনিটটা আছে, পাশাপাশি তোমরা যারা সি ইউনিটে বাংলা ইংলিশ দাগাবা, তোমরা যারা পাশাপাশি এ ইউনিটে বাংলা ইংলিশ দাগাবা, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে সায়েন্সে যাবা, কমার্সে যারা দাগাবা, তাদেরও কিন্তু এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে একদম সহজ ভাষায় এইটা হইতে পারে তোমার অ্যাডমিশন স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। সো এবার আমরা দেখি তোমাদের কি কি প্রশ্ন আছে, তোমরা কি কি প্রশ্ন করেছো সেটা একটু আমরা যদি তাকাই, সেখান থেকে একটু আমরা ঘুরে আসি। ওকে, সো মোটামুটি আমি অনেকক্ষণ বকর বকর করলাম। আচ্ছা ঠিক আছে। আল মামুন বলছে আনাস পীর কই? বললাম তো ভাই আর কি, আনাস ভাই আর কি বাংলাদেশেই আছে। আল মামুন বলছে পীর ছাড়া লাইভ মানায় না। তো ভাইয়া তোমাকে লাইভ দেখতে আমি বলিনি যে ভাই তুমি লাইভ দেখো, তুমি এখনই লাইভ থেকে চলে যাও, ঠিক আছে, নাহলে ব্যান করে দিব। ওকে আচ্ছা, শুনতে রুট মনে হইলেও ভাই এটা সত্য কথা, কারণ হয় তুমি কি বলে আর্টস কমার্সে পোলাপান না, অথবা তুমি 24 ব্যাচের পোলাপান না। লাইভ যদি করতে আসো, আমরা যে কথাগুলো বলতেছি, যারা আসলে কি বলে লাইভ ক্লাস দরকার বা যারা দেখে, তাদের জন্য বেসিক্যালি কিন্তু তোমার দরকার, ঠিক আছে। সো এই কথাগুলোর গুরুত্ব শুধুমাত্র 24 ব্যাচের অ্যাডমিশন এক্সামিনেটাই বুঝতে পারবে, বা যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস। আর যারা তোমাদের মতো ফাতরামি করতে আসে লাইভের মধ্যে, আসে উল্টাপাল্টা কমেন্ট করতে আসে, তাদের জন্য বেসিক্যালি কিন্তু এইটা আর কি কিন্তু না, ঠিক আছে। সো আল মামুন, যদি তোমার মন না চায় তুমি অন্য জায়গায় চলে যাও ভাই, তোমার লাইভ দেখতে কেউ বলে না এখানে, ঠিক আছে। ওকে, সেরা ভাই সেরা গাইডলাইন, হ্যাঁ অবভিয়াসলি বাঁধন, ফলো করো গাইডলাইন, ইনশাল্লাহ যদি এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে পারো, তোমার ওভারঅল বি ইউনিটের প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে। আর পাশাপাশি যে জন্য আজকে লাইভ করা, ঠিক আছে, আমাদের গাইডলাইন লাইভ, সেটা হলো কি, সেটা হলো আমাদের গাইডলাইন লাইভের আজকে মেইন জিনিস হলো কি, আমরা আজকে আমাদের কোর্স লঞ্চ করতেছি, যেটাকে আমরা লঞ্চিং লাইভ বলতেছি। আমরা অলরেডি বলছি তোমাদের জন্য যে আমরা পুরো 24 ব্যাচ যেহেতু আমাদের একটা বড় সংগ্রাম করে আসছে, ঠিক আছে, একটা টোটাল একটা বলতে পারো একটা যুদ্ধ দেখে আসছে, একটা বন্যা দেখে আসছে, তোমাদের জন্য কিন্তু এই পুরো অ্যাডমিশন জুড়ে কিন্তু ফ্রি গাইডলাইন দিচ্ছি আমরা, ঠিক আছে। আমরা কিন্তু একটা ফ্রি গাইডলাইন কোর্স নামাইছি, যেখানে আমরা বেসিক্যালি একটা ফেসবুক গ্রুপের মধ্যে তোমার যাবতীয় প্রবলেম, যাবতীয়, ঠিক আছে, পার্সোনাল থেকে শুরু করে পড়াশোনা যাবতীয় প্রবলেমের কিন্তু আমরা সলিউশন কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করব। আমি আছি, মুগ্ধ ভাই আছি, সাথে অন্যান্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ইউনিভার্সিটি ভাইরা সেখানে থাকবে, যারা তোমাকে তোমাদের মতো করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবে, ঠিক আছে, এই আর কি। আর পাশাপাশি এই তো আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে আমার মানবিকের, যেহেতু আমি মানবিক এবং বিভাগ পরিবর্তনের কথা বলি, মানবিক এবং বিভাগ পরিবর্তনে আমাদের ফার্স্ট টাইমারদের জন্য কোর্স আছে, যেটা আর কি আমাদের ওভারঅল আমাদের প্রাইস যদি আমি বলি, এখানে আমাদের কি করছি আমরা, আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওভারঅল সব ইউনিভার্সিটির জন্য কমন উপযোগী আমাদের এখানে অ্যারাউন্ড আমাদের এখানে 100টার মতো রেকর্ডেড ক্লাস আছে, 100+। পাশাপাশি তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন হয়, সো সেই রিটেনের জন্য আমরা 20+ আমরা কি লাইভ ক্লাসের ব্যবস্থা রাখছি। পাশাপাশি কিন্তু সাম্প্রতিক জিজ্ঞেস যা কিছু আপডেট হবে সেখানে কিন্তু আমরা রাখবো। কোর্সের দাম আমরা রাখছি 1500 টাকা। আর যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের তো বেসিক্যালি যে রিটেন ক্লাসের দরকার নাই, তোমাদের জন্য আমরা লাইভ সেশন রাখিনি, ওই জন্য তোমাদের শুধুমাত্র রেকর্ডেড ক্লাস আছে এমসিকিউর জন্য, আর ইউ সিইউ জেইউ পাশাপাশি জিএসটির জন্য, তোমরা চাইলে সেটা নিতে পারো। এটার দাম হইলো 1250 টাকা, ঠিক আছে। আর এরপরও যদি দাম বেশি মনে হয়, কারণ বাংলাদেশের সব থেকে অ্যাফোর্ডেবল কোর্স হলো এটা, এজ কোর্সের আমরা বলতে পারি হিউম্যানিটিসের, তো তোমাদের জন্য একটা কুপনও আমরা দিয়ে দিচ্ছি, এটা সায়েন্স আর্টস কমার্স সব জায়গায় কাজে লাগবে। সেটা হলো কি AVN 30, ঠিক আছে। একটু আগে মামুন নামের একটা ছেলে বলছিল না যে এই আনাস ভাই কই, আনাস ভাই কই, তো বেসিক্যালি আনাস ভাই নাই, ঠিক আছে, এটা হলো AVN, আনাস ভাই নাই, ঠিক আছে। কি আমি যদি একটু লিখে দিই তোমাদেরকে আমার লিখে না দিলে বুঝো না, ঠিক আছে। সো AVN এর মানে হলো কি আনাস ভাই নাই, ঠিক আছে। যদি আনাস ভাই নাই বা AVN 30 কুপন কোডটা ইউজ করো, তোমরা পেয়ে যাবা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট, এই এত কম দামের উপরও কিন্তু, ঠিক আছে। তো যারা যারা কোর্স পারচেস করতে চাও, তোমরা আমাদের কি বলে যে লিঙ্কে ঘুরে আসতে পারো, ডেমো ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি ক্লাস করবা কি করবা না, ঠিক আছে। আর ওভারঅল যে গাইডলাইন বা যে কথাগুলো বললাম আমাদের মানবিক বিভাগের ভর্তির জন্য, সেগুলো ফলো করলে আশা করা যায় তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে যে আমাদের এখানে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তুমি সব যে জায়গায় পড়ো না কেন, তুমি সেখানে কিন্তু পড়তে পারবা, এবং তোমার স্বপ্ন চলার পথটাতে এই গাইডলাইনগুলো ফলো করলে তুমি নিজে থেকেই প্রিপারেশনটা নিতে পারবা। আকিব আহমেদ প্রত্যয় বলছে ভাই ঢাবি আমার ড্রিম,
আমি কি সায়েন্স থেকে বিউনিটে চান্স পাবো? অবশ্যই ভাই, তুমি যদি গাইডলাইনটা ফলো করো এবং ওভারঅল যদি তুমি বিউনিটে কিন্তু, আচ্ছা বিউনিটে কিন্তু সবাই এক্সাম দিতে পারে, সি ইউনিটে কিন্তু সবাই এক্সাম দিতে পারে, সায়েন্স আর্টস কমার্স যে হোক না কারণ ঢাকা ইউনিভার্সিটি এই সুযোগটা রাখছে, ডি ইউনিট ভাই দিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিটে যে কেউ এক্সাম দিতে পারে, ঠিক আছে? সো প্রত্যেক তোমার যদি ড্রিম হয় ঢাকা ইউনিভার্সিটি এবং তুমি যদি পড়তে চাও এখানে, হ্যাঁ তুমি এক্সাম দিতে পারো এবং ফলো করতে পারো আমাদের গাইডলাইন। ওকে আচ্ছা, মোটামুটি আর কি দেখি ভাইয়া, গত বছরের মতো কি এবারও আপনারা বই প্রকাশ করবেন? শাহিন আলম বলছে জি ভাই, এবারও আমরা বই প্রকাশ করব। আমাদের বইয়ের কাজ চূড়ান্ত লেভেলে শেষ এবং আমাদের বই অলরেডি পাবলিশও হয়ে গিয়েছে, রকমারিতে অ্যাভেলেবল আছে, তুমি চাইলে রকমারি থেকে প্রি অর্ডার দিতে পারো, আমাদের এখন বর্তমান প্রি অর্ডারের কাজ চলছে, ঠিক আছে? ডিওয়েটে চান্স পেলে গণবিবাহ করতে চাই। অবশ্যই ভাইয়া, তুমি যদি পাও অবশ্যই পাবা, যেহেতু বি ইউনিট মানবিক এবং তোমরা বেসিক্যালি জহু হল সহ যেই হলগুলোতে বিয়ের আয়োজন চলতেছে সেখানকার অংশ হবা, তো পারবা, ঠিক আছে? দীপ্ত দেব বলছো ফালতু, হ্যাঁ ভাইয়া তুমি নিজের কথা বলছো, আরে ভাই মাইন্ড করো না, ঠিক আছে? খারাপ হইতেই পারো, ইটস ওকে। ওকে ফাইন, তো মোটামুটি আমরা চলে আসলাম। এবার দেখি আমার সাথে আছে আমার এক শ্রদ্ধেয় ছোট ভাই, আসো। ও ক্যামেরার পিছনে দাঁড়ায় ছিল, ও আর কি শিখতেছে আর কি ভাই, ক্যামেরা লাইট নিতে হয়, ঠিক আছে? সো ও পড়তেছে আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। তো এবার তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু গাইডলাইনমূলক কথা বলবে। আমি মূলত তোমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলছি, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো যারা সেকেন্ড টাইমার আছো, যারা আজকে লাইভ দেখতেছো 23 ব্যাচের পোলাপান যারা, তো তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন কীভাবে নেবে, স্ট্র্যাটেজি কী হবে, বা তোমাদের ওভারঅল জিএসটি তোমরা কীভাবে ক্র্যাক করবা সেটা নিয়ে কিন্তু কথা বলবে এখন অর্ণব, ঠিক আছে? আমি অর্ণবকে ফ্লোর ছাড়ে দিচ্ছি, তোমরা তাহলে অর্ণব ভাইয়ের ক্লাস করো। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। দেখো এতক্ষণ ধরে ভাই যে ডিউর কথা বললো, অন্যান্য ইউনিভার্সিটির কথা, এখন আসি সবচেয়ে মূল্যবান জিএসটি। দেখো কেন এই কথাটা বললাম, কারণ জিএসটিতে কিন্তু একই সাথে 24টা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, ঠিক আছে? তো অর্থাৎ তোমরা একটা পরীক্ষার মাধ্যমে 24টা ইউনিভার্সিটিতে তোমরা ক্র্যাক করার সুযোগ পাচ্ছ, যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী দেশে এটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? মধু ভাই, তো পার্শ্ববর্তী দেশে এই জিনিসটা কিন্তু হয়ে আসে, ঠিক আছে? তো আমাদের এই জিএসটিতে কি কি বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমরা একটু লক্ষ্য করি। সেই জিনিসটা হলো, আমাদের জিএসটিতে যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে বেসিক যেটা, ঠিক আছে? সেটা কি, বেসিক যে তথ্যটা বা বেসিক পড়াশোনাটা বেশি হিট করে। কারণ বেসিক পড়াশোনাটা কী ভাই, দেখো আর্টসের ক্ষেত্রে সহজ কথা আমি বলি, আমাদের যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে না, মনোবিজ্ঞান কিংবা যুক্তিবিদ্যা, সিভিক্স, বা তোমার হচ্ছে পৌরনীতি বলো বা ভূগোল বলো না কেন, এই বেসিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এবং ট্রাস্ট মি অর নট, আমি যখন জিএসটি পরীক্ষা দিই, আমি কিন্তু নর্ডেম কলেজ থেকে হিউম্যানিটিসে ইন্টার পরীক্ষা দিয়েছি। তো তারপরে যখন আমি জিএসটি পরীক্ষা দিই, তখন আমি দেখলাম যে বাংলা যে সাহিত্য পাঠ ছিল, সহপাঠ, ইংলিশে টেক্সট বুকটা ছিল, এবং আমার যে অন্যান্য সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোর মৌলিক বিষয় থেকে সাধারণ জ্ঞান এসেছে, বাংলা প্রশ্ন এসেছে, ইংলিশ প্রশ্ন এসেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্সটি মূলত, অর্থাৎ এই কোর্সে তোমরা অহেতুক অযথা বেশি পড়াশোনার কোনো দরকার নেই, এরকম আমরা আর অনুসরণ করি না। অর্থাৎ যা পড়লে, যতটুকু পড়লে ভাই তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করতে পারবা, সেই নিশ্চয়তাটা আমরা এই কোর্সে তোমাদের জন্য দিয়েছি, ঠিক আছে? এখানে আমাদের একটা বিশেষ অবস্থা রয়েছে, সেটা আমরা অলওয়েজ ফলো করি, বি প্রোডাক্টিভ। ভাই যাই করো জীবনে বি প্রোডাক্টিভ, ঠিক আছে? তুমি যদি একদম গাধার শ্রম খাটো ভাই, এটা কিন্তু কোনো ম্যানার না, গাধার শ্রম খাটলে কিন্তু হবে না। তাই বি প্রোডাক্টিভ হইতে হবে, তোমাকে বুঝতে হবে কোথা থেকে প্রশ্নটা আসছে, তখন টপিক বেস প্রশ্ন, অ্যানালাইসিসটা কি, সকল কিছুর জন্য একটু আগে যেটা ভাই আমাদেরকে সবাইকে জানাইলো, আমাদের অলরেডি বই পাবলিশ হয়ে গেছে, সেই বইগুলোতে যথেষ্ট পরিমাণে বিশ্লেষণ করে তোমার প্রশ্নগুলো রয়েছে, কোশ্চিন প্যাটার্ন আছে, সেটা ফলো করবা। পাশাপাশি আমাদের যে গাইডলাইন রয়েছে এই কোর্সে, গাইডলাইনগুলো ফলো করবা, এবং আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা যদি করে যাও এবং সততার সাথে নিজেরা পড়াশোনা করে যাও, অবশ্যই অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হবেই, ঠিক আছে? এবং জিএসটির ক্ষেত্রে এটা একটা বড় একটা বাজিমাত, সবসময় মাথায় রাখবা যে তোমার যদি সামহাও ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলো যদি তোমার মিস হয়ে যায়, বা তুমি পজিশন তোমার পিছনে সাবজেক্ট ভালো আসছে না, ওকে ডাজেন্ট ম্যাটার ভাই, তোমার ওদিকে 24টা ইউনিভার্সিটিতে পড়েই আছে, তাই না? 22টা ইউনিভার্সিটি পড়েই আছে। আচ্ছা, তোমার এখানে সাস্ট আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, তোমার কুমিল্লা রয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, হাজী জানেশ রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, ওগুলাতে যাও, তুমি ভালো সাবজেক্ট পড়ো। যেমন আমি ল পড়ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে, তো এরকম করে তুমি চয়েস করবা, ঠিক আছে? তোমার কাছে যেন নির্বাচন করার প্রচুর অপশন থাকে, অর্থাৎ অনেক যেন তোমার হাতে অপশন থাকে, এরকমভাবে গড়ে ওঠো। তাই এরকম একটা সুযোগ যদি তোমরা নিতে চাও, পেতে চাও, আমাদের এই কোর্সটাতে তোমরা এনরোল করবা, কোর্সটাতে যাবা, তোমরা নিজেদের মধ্যেই তোমরা বলবা যে না, কোর্সটাতে ঢুকে কোনো সমস্যা আমার হয়নি, ঠিক আছে? তো আশা করি এভাবেই তোমাদের ভালো কিছু একটা হবে। এবং আমি যেটা একটু আগেই বললাম, বেসিক যে পড়াশোনাটা, বেসিক পড়াশোনাটার প্রতি ফোকাস করো। তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারো নাই কোনো এক কারণে, ওকে ডাজেন্ট ম্যাটার ভাই, বাট ইন্টার পড়াশোনা
পড়াশোনা তো করছো অ্যাটলিস্ট, ঠিক আছে, আন্দোলনের আগে তো বই নিয়েই বসেছিল, তো ওই বইগুলাই দেখো বারবার, নতুন করে কিছু পড়ার কোনো দরকার নেই, আহামরি কোনো গাইড বই মুখস্থ করার দরকার নেই, দেখবা যেখানে কিনা তোমার মৌলিক বইগুলো রয়েছে সেই বইগুলো পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো এই হচ্ছে কথা মূলত জিএসটি নিয়ে, বেসিক কথা নিয়ে, ঠিক আছে। আচ্ছা মুক্ত ভাই, সমস্যা নেই, অফ করে তোর ডান। আচ্ছা, তো এতক্ষণ আর্টসের স্টুডেন্টরা তোমরা এতক্ষণ ওয়াজেদ ভাইয়া আর অর্ণব ভাইয়ার গাইডলাইন শুনলা। তো এখন যারা কমার্সের স্টুডেন্ট আছো, যারা কমার্সের স্টুডেন্টরা ওয়েট করছিল, আমি একটা ইন ডিটেলস তোমাদেরকে একটা গাইডলাইন দিব ওভারঅল, সেই গাইডলাইনে চলো আমরা ফিরে যাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের তোমার সি ইউনিট এক্সামে কিন্তু তোমার 3 স্টেপের পাস থাকে। হ্যাঁ, 3 স্টেপ পাস। সেটা হচ্ছে প্রথমে তোমাকে ইংলিশে ন্যূনতম একটা মার্ক পেতে হয়, ইংলিশে তোমার 5 পেতে হয় 12-র মধ্যে এমসিকিউতে। হ্যাঁ, এমসিকিউতে তোমার 12-র মধ্যে 5 পেতে হয়। তারপরে তোমার ওভারঅল এমসিকিউতে তোমার 24 মার্ক থাকতে হয়। হ্যাঁ, তারপরে তোমার রিটেনে অ্যাটলিস্ট 12 মার্ক থাকতে হয়। তো এইটা হচ্ছে পাশের ক্রাইটেরিয়া, এবং দেখা যায় যে নর্মালি প্রতি বছর তোমার প্রায় 10 থেকে 12% বেশি পাসই করে না। হ্যাঁ, তো এটার বড় একটা কারণ হচ্ছে ইংলিশ একটা মেজর রোল প্লে করে, তো এবং ইংলিশে মার্কও সব থেকে বেশি। হ্যাঁ, তো ইংলিশে সব থেকে, আমি যদি ইংলিশ পার্টটাকে একটু ডিভাইড করি, সেটা হচ্ছে ইংলিশে তোমার কোশ্চেন যেগুলো আছে সেটা হচ্ছে এমসিকিউ আর রিটেন। হ্যাঁ, এমসিকিউ আর রিটেনে তোমার কোশ্চেন আসে। তো এমসিকিউকে আমরা যদি একটু ব্রেকডাউন করি, তো এমসিকিউতে আসে তোমার 12 মার্ক, যেটার মধ্যে তোমার মুখস্থ পাঠ আসে, মুখস্থ পাঠ, তারপর হচ্ছে তোমার সিন কম্প্রিহেনশন আছে, সিন কম্প্রিহেনশন থেকে 2টা একটা থাকতে পারে, তারপর আসে তোমার গ্রামার থেকে। হ্যাঁ, বেসিক গ্রামার যেই রুলসগুলো থাকে, গ্রামার রুলস থেকে আসে। তো এই হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। তো মুখস্থ পাঠের মধ্যে কি কি থাকতেছে, ভোকাবুলারি, প্রিপোজিশন মাস্ট থাকবে, ভোকাবুলারি 1টা বা 2টা থাকবে, এবং প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটা মাস্ট থাকবে। ভোকাবুলারি, প্রিপোজিশন থাকবে, আর হচ্ছে তোমার 2টা একটা বা একটা সর্বোচ্চ থাকতে পারে স্পেলিং মিস্টেক। হ্যাঁ, তো এই কয়েকটা জিনিস তোমার মুখস্থ পাঠে থাকবে, সিন কম্প্রিহেনশন আর গ্রামারই মোটামুটি বেশি থাকে। তো এই গেল 12 মার্কের যে তোমার যেই কন্টেন্টগুলো তোমার দরকার, সেই কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করলাম। আর রিটেনে কি থাকে, রিটেনে থাকে হচ্ছে তোমার ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশনে বাংলা টু ইংলিশ থাকে, ইংলিশ টু বাংলা থাকে। হ্যাঁ, তারপর ইরর কারেকশন, তারপরে রিটেন আইটেমে ইংলিশে তোমার জন্য যে কোনো একটা কনটেক্সট দিয়ে দিতে পারে, একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলতে পারে। হ্যাঁ, তো নর্মালি স্টুডেন্টরা যে জায়গাটা স্ট্রাগল করে, সে স্ট্রাগলিং পার্ট হচ্ছে তোমার রিটেন আইটেমে তোমার টাইম কম থাকে, এমসিকিউতে তোমার টাইম 45 মিনিট, রিটেনও টাইম তোমার 45 মিনিট। হ্যাঁ, তো তোমার মূলত 45 মিনিটের মধ্যে তোমার 60টা এমসিকিউ দাগাতে হয়। কয়টা? 60টা এমসিকিউ দাগাতে হবে, এবং এখানে তোমার অবশ্যই নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 মার্কস নেগেটিভ মার্ক, এটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো নর্মালি আমরা এইচএসসি পর্যন্ত একটা হ্যাবিট বিল্ড করে আসছি যে আমি পারি না পারি আন্দাজে দাগায় দিব। তো এখানে এসে যদি তুমি সেম রুলটা অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে যে তুমি যে মার্কস পাওয়ার কথা সেটা তো পাওইনি, তো তোমার নেগেটিভ মার্কিংয়ের জন্য তোমার আরও উল্টা মার্ক কমে গেছে। আর ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সামে কিন্তু 0.01ও অনেক বড় রোল প্লে করে। হ্যাঁ, বা 1 বা 2 মার্কের জন্য দেখা যাবে তুমি 100-200 পজিশন পিছায় যাচ্ছ। তো এই জিনিসটা ইট হ্যাপেন্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ইংলিশ প্রিপারেশন গেল, এখন আছে বাংলা প্রিপারেশন। তো বাংলার ক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা, আমি অন্য কালার দিই, একটু ইন্টেন্সিটি বাড়াই দিই। আচ্ছা, তো বাংলার ক্ষেত্রে তোমার মূলত গদ্য পদ্য
আর সহায়ক পাঠ থেকে তোমার আসে। হ্যাঁ, গদ্য পদ্য সহায়ক পাঠ আর হচ্ছে তোমার সহায়ক অংশ আর হচ্ছে তোমার হচ্ছে গ্রামার, যেটা গ্রামার থেকে আসে, ব্যাকরণ অংশ থেকে আসে। তো ব্যাকরণ অংশের ক্ষেত্রে ওয়াজেদ যে জিনিসটা বলছে ওটা আসলে রাইট। সেটা হচ্ছে 9-10-এর যেই বাংলা ব্যাকরণের পুরাতন, অবশ্যই পুরাতন এডিশনের বইগুলা, হ্যাঁ 19-20 এই সালের বইগুলো, এই সেশনের বইগুলা যদি পারো কারেক্ট করলে বেটার হয়। আর নতুন এডিশনের বইগুলোতে অনেক কিছু মিসিং আছে। হ্যাঁ, এই বইটা দিয়ে অ্যাকচুয়ালি বিসিএস এর প্রিপারেশনও নেওয়া যায়। 9-10-এর যে বাংলা গ্রামার বইটা আছে, বাংলা ব্যাকরণ যে বইটা আছে, হ্যাঁ, তো এই বইটা থেকে তোমার ম্যাক্সিমাম গ্রামারের তোমার এমসিকিউ আসবে। তারপরে গদ্য থেকে কিছু আসবে, পদ্য থেকে আসবে, সহায়ক অংশ থেকে আসবে। এই মূলত তোমার বাংলার প্রিপারেশন। বাংলাতে আহামরি কোনো কিছু আসে না। হ্যাঁ, তোমার সাহিত্য অংশ থেকে 2-1টা কোয়েশ্চেন আসতে পারে, সেটা খুবই রেয়ার। হ্যাঁ, তো এই গেল বাংলা প্রিপারেশন। আর হচ্ছে এখন আমরা গ্রুপ সাবজেক্টটা ফিরবো। হ্যাঁ, কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য আমার কিভাবে প্রিপারেশন নিলে বেটার। তো গ্রুপ সাবজেক্ট কোনগুলো আমাদের? অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট আর মার্কেটিং। এখানে স্ট্যাটিস্টিক্স আসে না, এখানে স্ট্যাট থেকে কোনো কোশ্চেন আসে না। ওকে, এখানে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়: বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা মার্কেটিং। আর ফাইন্যান্স আর মার্কেটিংয়ের মধ্যে যে কোনো একটা দাগানো যায়। হ্যাঁ, ফাইন্যান্স আর মার্কেটিং হচ্ছে অপশনাল, এই দুটো হচ্ছে অপশনাল, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা লাগাতে পারবা। ওকে, তো এখন আসি আমাদের অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স প্রিপারেশনে। এই দুটো হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এবং এই দুইটাতে সবথেকে যে জায়গাটা তোমার স্ট্রাগলিং পার্ট সেটা হচ্ছে তোমার এখানে ক্যালকুলেটর তোমার ইউজ করতে দেওয়া হয় না। তো আমাদের নর্মালি ইন্টারে তোমার এই 2টা বছর কিন্তু একটা হ্যাবিট বিল্ড হয়ে গেছে যে 2-এর সাথে 2 যোগ দিলে ওইটাও আমরা ক্যালকুলেটরে করি। হ্যাঁ, 2-এর সাথে 2 যোগ দিলে কত হয় একটু দেখি তো। মানে হ্যাবিটটা অলরেডি আমাদের বিল্ড হয়ে গেছে ইন্টারে। হ্যাঁ, এই যে সৃজনশীল সিকিউ অ্যান্সার করতে করতে, তো হুট করে এসে তোমার ক্যালকুলেটর ছাড়া তোমার ম্যাথ করা কিন্তু টাফ। সো এই কয়েকটা মাসে তোমাকে হ্যাবিট বিল্ড করতে হবে ক্যালকুলেটর ছাড়া। তোমাকে বেসিক শতকরা পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে। হ্যাঁ, শতকরা কিভাবে মাথায় তোমার ক্যালকুলেটর ছাড়া তুমি হিসাব করবে সেটা জানতে হবে। বেসিক যোগ বিয়োগ, বেসিক পার্সেন্টেজ নির্ণয়, এগুলো তোমার ইম্পর্টেন্ট জানা। তারপরে আসি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে ক্যালকুলেটর নিতে দেয় না, আমি তো একদম ভালো না। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, এমন কোনো ম্যাথ ওরা দিবে না এটা তুমি মাথায় ম্যাথ করতে পারবা না। এমন কোনো ম্যাথ মানে কমপ্লিকেটেড কোনো ম্যাথ দিবে না, ঠিক আছে? তোমাকে কখনোই এফবিএস সূত্র দিবে না, এফবিএস সূত্র দিবে না যে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এরকম টু দি পাওয়ার ম্যাথ কখনোই দিবে না। হায়েস্ট গেলে বিধি 69 দিতে পারে, রুল 69 বা রুল 72, এরকম টাইপ ম্যাথ দিতে পারে যেগুলো তুমি মাথায় কাউন্ট করতে পারবা। সো তোমার ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে? তো এই গেল হচ্ছে তোমার প্রথম মানে জেনারেল ইনস্ট্রাকশন। তো অ্যাকাউন্টিংয়ে মূলত তোমার এমসিকিউতে ভালো করার জন্য, তো এখানে আরেকটা স্টুডেন্টরা আরেকটা বড় বিগ মিস্টেক করে, সেটা হচ্ছে তারা বেশি ম্যাথে ফোকাস দিতে যে থিওরি থেকেও যে কোশ্চেন আছে সেটা ভুলে যায়। তো অ্যাকাউন্টিংয়ে টোটাল 12টা কোশ্চেন। তো 12টা কোশ্চেনের মধ্যে যদি তুমি বিগত বছরগুলোর কোশ্চেন সলভ করো দেখবা ম্যাথ হায়েস্ট গেলে 6টা বা 7টা থাকতেছে, বাকি 5টা কিন্তু থিওরি থাকতেছে। তো থিওরি কিন্তু মুখস্থ করা ইজি, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে একটা করে কোশ্চেন থাকে প্রতি বছরে। হ্যাঁ, তো থিওরির উপরে তোমাকে ফোকাস দিতে হবে। আগে থিওরিটা প্র্যাকটিস করো ভালো মতো, থিওরি যাতে তুমি না আটকাও। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট থিওরি ওইভাবে তুমি প্রিপারেশন নাও। তো প্রিপারেশন নেওয়ার পরে তুমি থিওরিতে তোমার যেই প্রবলেমটা ছিল ওটা তুমি ক্লিয়ার হয়ে যাবা। তো ক্লিয়ার হয়ে গেলা, তারপরে তোমার ম্যাথের প্রিপারেশন নিতে হবে। ইজি ম্যাথ, স্টার্ট উইথ ইজি ম্যাথ, অর্থাৎ লেনদেনের যে হিসাব সমীকরণের যে ম্যাথটা আছে A=L+OE, এই হিসাব সমীকরণ ম্যাথগুলা কিন্তু ইজি। তো এইগুলা কিভাবে ফাস্টার ওয়েতে সলভ করা যায় এটা তুমি আগে শিখো। হ্যাঁ, ফাস্টার ওয়েতে সলভ কিভাবে করা যায় এটা আগে তোমাকে শিখতে হবে। তো A=L+OE এর যে ম্যাথগুলো আছে ওইটা তুমি যত বেশি কোশ্চেন বেশি সলভ করবা এবং যত তুমি খসড়া প্র্যাকটিস করা শিখবা। হ্যাঁ, তুমি এখানে যদি মানে সুন্দর মতো কালি দিয়ে লিখে এইভাবে ছক টানো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্কেল নাও, স্কেল দিয়ে এভাবে দাগা, তাহলে কিন্তু তোমার সময় শেষ। তোমার একটা খসড়া লাগবে। আর তোমার যখন সিউনিটের এক্সাম হবে ওরা কিন্তু খসড়ার জন্য পিছনে 2টা পেজ রাখে। তো খসড়ার মানে পিছনে যে 2টা পেজ রিটেনের খাতা, ওই 2টা পেজে তুমি খসড়া করতে পারবা, ঠিক আছে?
তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। আর যাদের হাতের লেখা একটু বড় আছে তারা সাবধান, এখানে কিন্তু তোমার ওই প্লে কেজির মতো একটা বক্স দিয়ে দিবে, এখানে কোয়েশ্চেন থাকবে, তোমার এতটুকের মধ্যে তোমার অ্যান্সার লিখতে হবে। তো এই জিনিসগুলো মাথায় ভালো মতো রাখবা, ওকে? তো এই গেল অ্যাকাউন্টিং ফাইন্যান্সের প্রিপারেশন। এখন আসি তোমার রিটেন প্রিপারেশন নিয়ে। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য রিটেন প্রিপারেশনের জন্য আমি কি করব? রিটেনের প্রিপারেশনের জন্য তুমি যে ক নাম্বারে যে শর্ট ম্যাথগুলো করতে না এগুলো সলভ করবা, এবং যে কনসেপ্ট টাইপ যে কোশ্চেনগুলো থাকতো ওগুলো সলভ করবা। হ্যাঁ, যেমন ভ্যাট চলতি হিসাব বলতে কি বুঝো এটা আসতে পারে, বা ভ্যাট চলতি হিসাব নির্ণয় করো এটাও আসতে পারে। সো তোমার দুই টাইপের প্রিপারেশনই নিয়ে যেতে হবে, যে শর্ট টাইপ যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর জন্য। ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট কোশ্চেনে 8 মার্ক করে থাকে রিটেনে, 3 8 24 মার্ক থাকবে আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে। আর আমার পার্সোনাল সাজেশন থাকবে, এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হিউজ একটা রোল বা হিউজ একটা ফ্যাক্টর প্লে করে। তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজি মাথায় সেট করে যেতে হবে। যেমন আমি সবার আগে শুরু করছিলাম ম্যানেজমেন্ট দাগায়, কারণ এটা আমার সব থেকে স্ট্রং জোন ছিল। আমি জানি এখানে 12টার মধ্যে আমি অ্যাটলিস্ট 11টা কারেক্ট করতে পারবো। তো আমার 12টার মধ্যে 12টাই কারেক্ট হয়েছিল। তো ম্যানেজমেন্ট আমার কনফিডেন্স বুস্ট করছে। তারপর আমি তোমার বাংলাতে গেছি, কারণ এটাও থিওরিটিক্যাল, এখানে কোনো ভাবাভাবি মানে শর্ট ম্যাথ করার কোনো কিছু নাই। বাংলাতে গেছি, তারপর ইংলিশ দাগাইছি। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সবার লাস্টে দাগাইছি। তো এইভাবে আমি আমার এমসিকিউ ট্যাকেল দিছিলাম। এমসিকিউটা আমি এভাবে ট্যাকেল দিছিলাম। আর রিটেনে সবার ফার্স্টে আমি তোমার যে শর্ট ম্যাথগুলো আছে, আমি আগে কোশ্চেন দেখছি অ্যাকাউন্টিংয়ের শর্ট ম্যাথ কোথায় আছে, শর্ট ম্যাথগুলো আগে সলভ করে ফেলাইছি। তারপরে যে জায়গাটা এক কথায় উত্তর ওই জায়গাটা আগে সলভ করে ফেলাইছি। হ্যাঁ, মানে একদম অন পয়েন্ট লিখতে হবে, এখানে তোমার হাবিজাবি লিখলে হবে না। তুমি সিকিউতে তোমার এইচএসসিতে কিন্তু অনেক হাবিজাবি লিখছো, লেখা সত্ত্বেও তোমার সৃজনশীল একটা অ্যাভারেজ মার্ক আসছে। এখানে কিন্তু তোমার খাতা যারা নিরীক্ষক করবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কলেজের শিক্ষক না, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। এবং তারা 100 খাতা একসাথে দেখে না। হ্যাঁ, তুমি নর্মালি তোমার খাতা বাদ হয়ে যায় ওই 3টে স্টেপেই। তো 3টে স্টেপে ম্যাক্সিমাম 70 বা 80% স্টুডেন্ট বাদ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখা লাগবে। আর ম্যানেজমেন্ট আর মার্কেটিং এই দুইটা থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ারিং থাকতে হবে, এবং এমসিকিউগুলো তোমাকে ওই বেসিসে সলভ করা লাগবে। বোঝা গেছে? তো আপাতত এই হচ্ছে তোমার সাবজেক্ট প্রিপারেশন। এখন তোমাদের ওয়াজেদ ভাই এবং আমি তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিব, দিয়ে তারপর আমাদের লাইফটা শেষ করে ফেলবো। ওকে, অন হয় না? ছোট্ট বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনতে পারছো? শুনতে পাচ্ছ? আচ্ছা, সো প্র্যাকটিস ভাই কি বলে কমার্স নিয়ে কথাবার্তা বললো, আমি আর্টস নিয়ে কথাবার্তা বললাম। ঠিক আছে, সো মোটামুটি আমরা আমাদের আজকের গাইডলাইন লাইভের একদম শেষ প্রান্তে পৌঁছায় গেছি। ঠিক আছে, আমরা চেষ্টা করেছি ওভারঅল একটা অ্যাডমিশন সিজনে তুমি কি কি ফেস করতে যাচ্ছ, ওভারঅল তোমার এক একটা সাবজেক্টের প্রিপারেশন বা গাইডলাইন কীরকম হইতে পারে তার একটা রোড ম্যাপ তোমাদেরকে প্রোভাইড করার জন্য আশা করি আমরা সে জায়গায় সমর্থ হয়েছি। যারা আসলে অ্যাডমিশন ক্যারিয়ার আছো, যারা আর কি আজকে লাইফটা দেখতেছো, তারা কিছুটা হইলেও তোমার একটু লাইফ ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা আশা করতেছি। কোর্স কিনো না কিনো সমস্যা নাই, এমনিতেও আমরা ছোট প্রতিষ্ঠান। ঠিক আছে, তারপরেও চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য নতুন কিছু দেওয়ার। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা এবার আমাদের 24 বছরের স্টুডেন্টের জন্য কিন্তু আমরা গাইডলাইনটা একদম ফ্রি রেখেছি, যে তাদের একদম পার্সোনাল 1-to-1, যেখানে তুমি পোস্ট করবা ফেসবুক গ্রুপের মধ্যে, আমরা গিয়ে তোমাদের প্রবলেমে সলভ করে দেবো। ঠিক আছে, এই সুযোগটা কিন্তু আমরা রাখছি। ঠিক আছে, যেটা কিন্তু করার আমাদের কোনো প্রকার দরকার ছিল না, বাট আমরা রাখতেছি কারণ আমরা জানি যে 24 ব্যাচ কত কি দেখে আসছে। ঠিক আছে, তো 24 ব্যাচ কিনির জন্য আনাজ সবসময় আর কি মানে গালিগালাজ করলো, হরানো দিল, আমরা তার এই ওভারঅল উদ্ভূত পরিস্থিতিতে আমরা চাচ্ছি ওভারঅল তাদের জন্য যতটুকু ভালো সার্ভিস দেওয়া যায় সেটা যাতে আমরা দিতে পারি। ঠিক আছে, সো ভাই লাস্ট কি বলে শেষ করা যায় বলুন। সো তোমাদের কন্ট্রিবিউশনটা আসলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক বেশি, সো এটার জন্য হিউজ রেসপেক্ট ফর দ্যাট। আর লাস্ট অফ অল আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি যে কোর্সে নতুন কিছু আনার, নতুন কিছু তোমাদেরকে দেওয়ার। তো অ্যাডমিশন আমার মতে তোমার একটা স্ট্র্যাটেজির খেলা, মাথার খেলা, প্লাস তোমার এখানে কিন্তু গাইডলাইনও হিউজ একটা ফ্যাক্টর প্লে করে, যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি কোর্সের সাথে। হ্যাঁ, তো তোমরা যারা কোর্স নিতে চাও বা কোর্সের ডেমো ক্লাস দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে তোমার যে লিঙ্কগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো যে একটু ঘুরে আসতে পারো। তো সবার জন্য শুভকামনা, সবার স্বপ্ন পূরণ হোক। তোমাদের সাথে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ, যদি তোমরা চান্স পাও। তো আমার পক্ষ থেকে এতটুকুই, সাইনিং অফ। না, আমি আর কিছু বলতেছি না ভাই, যেহেতু বড় ভাই যেহেতু বলছে শেষ, তাহলে আমার তরফ থেকেও শেষ।
এই আর কি। আর যে কোনো প্রবলেমে যে কোনো যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই আমাদের পেজ আছে হালকা হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ, সেখানে তোমরা আমাদেরকে নক দিতে পারো, সেখানে তোমাদের যে কোনো প্রবলেম জানাতে পারো। আর তোমাদের যে কোনো গাইডলাইনের জন্য, আমাদের জেনারেলাইজ গাইডলাইনের জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, যেটা হলো হালকা হিউম্যানিটিস এন্ড বিজনেস স্টাডিজ ইউটিউব চ্যানেল। সেখানে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো, যেখানে কিছুদিন পরই যেহেতু সিজন তোমরা অ্যাডমিশনের যে কোনো টপিক রিলেটেড তোমরা কিন্তু ভিডিও সেখানে পেয়ে যাবা। প্লেলিস্ট আছে, প্লেলিস্ট দেখবে, হ্যাঁ, অ্যাডমিশন playlist-ও আছে। প্লেলিস্ট, আর্টসেরও অ্যাডমিশন প্লেলিস্ট আছে, কমার্সেরও আছে, সেখানে পেয়ে যাবা। পেয়ে যাবা। তো এই আর কি, আজকের মতোই আমরা এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। AVN 30 AVN 30 কুপন কোড আনাজ ভাই নাই। আরে ভাই মুগ্ধ ওয়াজেদ ভাই বকা দেন, ঠিক আছে? কেমনে ভাই? না না না